অনেক কিছু পেয়েছি, তবে এখন আমি আমার মন মতো জীবন পেয়েছি। সত্যি বাবা। ফারহান চোখের জল মুছে দিয়ে বাবাকে দৃঢ়তার সাথে বুঝিয়ে দেয় যে তার সিদ্ধান্তে সে সুখী। করিম চৌধুরী তার ছেলের কষ্ট বুঝতে পারেন, তবে তিনি পুরোপুরি মেনে নিতে পারেননি এই জীবনযাপন। তিনি একটু সময় নেন, কিন্তু তখনই তিনি অনুভব করেন এই সন্তানই তার কাছে সবচেয়ে বড় সম্পদ। তোমার কথা আমি বুঝতে পারছি, তবে আমি তো চিন্তা করি তোমার ছোট। তুমি এখন সুস্থ হয়ে উঠছো, তবে আমি চাই তোমার জীবন ভালোর দিকে যাক। তুমি তোমার মতো করেই জীবন কাটাও ফারহান। আমি এখন বুঝতে পারছি। তবে ফারহান, এটা মনে রেখো, আমি যা করেছি সেটা আমার ভালোবাসা থেকেই। তুমি যা সিদ্ধান্ত নিবি আমি তোমার পাশে থাকবো। ধন্যবাদ বাবা, আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো। করিম চৌধুরী ধীরে ধীরে উঠে এসে ফারহানের মাথায় হাত রেখে বলে, তোমাকে নিয়ে আমার গর্ব হয় ফারহান। তুমি অনেক চমৎকার একজন মানুষ হয়েছো। তোমাকে আমি অনেক কিছু শিখিয়েছি। জীবনকে আমার এখন অনেক দেখার বাকি আসলেই। এভাবে এক দীর্ঘ সময়ের পর বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। করিম চৌধুরী তার ছেলের ইচ্ছেকে সম্মান জানাতে প্রস্তুত হলেও নিজের ভেতর সে পুরনো নিরাপত্তাহীনতা থেকে বের হতে পারেনি পুরোপুরি এখনও। তবে তিনি জানতেন ফারহান সত্যিই মনের মতো জীবন চেয়েছে এবং এবার তিনিও সবসময় তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফারহানের হাসপাতাল থাকার সময় তার অনেক বন্ধু আকাশ এবং সুমিয়ার বাকিরাও তাকে দেখতে এসেছিল। ফারহান কিছুটা সুস্থ হয়ে উঠলেও তার শরীরের অবস্থা এখনও পুরোপুরি ভালো হয়নি। সে জানতো যে সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে, কিন্তু তার জীবন একেবারে অন্যদিকে মোড় নিয়েছে এবার। তখনই দরজায় টোকার শব্দ পড়ল। শওকত হাসান প্রধানমন্ত্রী হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। তিনি পেছনে গার্ডের লোকজন বাহিরে দাঁড়াতে বলে কেবিনে ঢুকলেন। সুমির বাবা হওয়া সত্ত্বেও তার মধ্যে এক অদ্ভুত শীতলতা ছিল, যেমন একজন নেতার ব্যক্তিত্বে থাকে। তার মুখে হতাশা কিংবা উদ্বেগের কোনো চিহ্ন ছিল না, বরং তিনি হাসি দিয়ে ফারহানের দিকে এগিয়ে আসেন। ফারহান, আমি জানি এই সময়ে তোমার অসুবিধা হচ্ছে, তবে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি আমার মেয়ে সুমিকে বাঁচিয়েছ, তাতে আমি সত্যি কৃতজ্ঞ। ফারহান হাসি দিয়ে বলেন, আঙ্কেল, এটা কোনো বড় কাজ নয়। আমি যা করেছি তা তেমন কিছুই নয়। সুমি ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, সুমি ঠিক আছে। তোমার কারণে সে নিরাপদে আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ ফারহান। এরপর শওকত হাসান ফারহানের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, তবে খুব বেশি সময় তিনি সেখানে ছিলেন না। তিনি জানতেন ফারহানের এখন বিশ্রাম প্রয়োজন। শওকত হাসান যখন ফিরছিলেন ঠিক তখনই করিম চৌধুরী হাসপাতালের কেবিনে ঢুকলেন। করিম চৌধুরী ফারহানের বাবা প্রবেশ করতে আসতেই শওকত হাসান চমকে গেলেন। আপনি আপনি করিম চৌধুরী না, বিশ্বের টপ বিলিয়নিয়ার? আপনি এখানে? করিম চৌধুরী ফারহানের কেবিনে ঢুকে দাঁড়িয়েছিলেন, হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আমি সেই করিম চৌধুরী। আমি ফারহানের বাবা। শওকত হাসান অনেকটা চমকে ওঠেন। তিনি জানতেন না যে ফারহান এত বড় একজন ব্যক্তির ছেলে। সুমিও তাকে কিছু বলেনি। করিম চৌধুরী বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার, তার ছেলে ফারহান যে একেবারে সাধারণ জীবনযাপন করছে। এটা ছিল এক অবিশ্বাস্য জিনিস যা শওকত হাসান কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এটা বিশ্বাস করা কঠিন। ফারহান, তুমি তুমি তো একজন বিলিয়নিয়ার ছেলের মতো দেখাচ্ছ না। তোমার জীবন তো এত সাধারণ, শান্ত, তুমি এত নিরহংকারী। আমি জানতাম না যে তুমি এত বড় একজন ব্যক্তির ছেলে। ফারহান একটু অস্বস্তি বোধ না করে চুপচাপ বসে থাকে, কিছুটা হাসি দিয়ে বলে, আঙ্কেল, জীবনের সবচেয়ে বড় উপহার হলো শান্তি এবং স্বাধীনতা। টাকার কি আর এত দরকার হয়? আমার এই জীবনে আমার শান্তি আসলে আমি সবসময় এমন সাধারণভাবে বাঁচার স্বপ্ন দেখতাম। শওকত হাসান চুপ হয়ে গেলেন। করিম চৌধুরী হাসি দিয়ে বলেন, ফারহান সঠিক বলেছে। আমার সব কিছুই ছিল, কিন্তু ফারহান সেসব কিছুই চায়নি। সে সব ছেড়ে বেছে নিয়েছিল তার মতো জীবন। আমি যদিও আগে বুঝিনি, তবে ছেলেকে দেখে এখন আমার গর্ব হয়। শওকত সাহেব, ছেলেটা আমার চমৎকার মানুষ হয়েছে। শওকত হাসান কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে তিনি বললেন, করিম সাহেব, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। নিজের গণ্ডির বাইরে গিয়ে আপনি ফারহানকে সে স্বাধীনতা পেতে দিলেন, যে মনের শান্তি পেতে দিলেন, সেটা সত্যিই প্রশংসনীয়। সকলেই এটা পারে না। আপনি চমৎকার একজন বাবা, বলতেই হবে। ফারহান হালকা একটুখানি হাসল। তার চোখে এক ধরনের শান্তি ছিল যা অনেকের জন্য একেবারে অচেনা। করিম চৌধুরী এবং শওকত হাসানের কথোপকথন চলছিল তখনও।
শওকত হাসান মনে মনে বুঝতে পারলেন ফারহান আসলে তার জন্য একটা স্বাধীন জীবন বেছে নিয়েছে, যেখানে পরিশ্রম, ভালোবাসা এবং শান্তি ছিল তার সব কিছু। ফারহান, তোমাকে নিয়ে আসলে আমারও গর্ব হচ্ছে। আমি অবাক হচ্ছি, সুমি তোমার বন্ধু কিভাবে বলো? মেয়েটা অহংকার ভর্তি ছিল, তবে ইদানিং তার পরিবর্তন আমি দেখেছি। এখন বুঝলাম এর পিছনে নিশ্চয় তোমার অবদান আছে। ধন্যবাদ তোমাকে। আমার শুভকামনা থাকবে তোমার জন্য। তোমার সব ইচ্ছে পূরণ হোক। করিম চৌধুরী মৃদু হাসি দিয়ে বললেন, আসলেই ফারহানের সিদ্ধান্তের প্রতি আমিও মুগ্ধ। আমার ছেলেটা চমৎকার করে নিজের জীবন গোছাতে শিখেছে। বাবা হিসেবে এটা যে আমার সবচেয়ে বড় শান্তি। এভাবে ফারহানের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সে যে পথ বেছে নিয়েছিলেন সেটা ছিল একদম নিজের। তার বাবার পাশাপাশি শওকত হাসানও তার সিদ্ধান্তকে সম্মান করল। পরদিন সকালে হাসপাতালের কেবিনে ফারহান কিছুটা সুস্থ হয়ে ওঠে। সে বিছানায় শুয়েছিল, তবে মনে মনে বেশ ভালো অনুভব করছিল। তার পাশের বিছানায় রাখা ফুলের তোড়া, কিছু বই এবং কয়েকটা কার্ড ছিল। এগুলো তার বন্ধুদের থেকে পাওয়া উপহার ছিল। সে একটু পরে চোখ খুলে তাকায়, আর তার চোখে এক ধরনের শান্তি ছিল, যেন সে তার জীবন নতুনভাবে শুরু করতে প্রস্তুত। হঠাৎ দরজায় টোকা দিয়ে সুমি ঢুকলো। সে তার প্রিয় বন্ধু আর ভালোবাসার মানুষ ফারহানকে দেখতে এসেছে। তার শরীরের অবস্থা নিয়ে চিন্তা করছিল। ফারহান, তুমি এখন কেমন আছো? শরীরটা ঠিক আছে তো? ফারহান হাসি দিয়ে একটু মাথা উঁচু করে বলল, আমি ঠিক আছি সুমি, অনেকটা ভালো আছি। আর একটু বিশ্রাম দরকার। শীঘ্রই আশা করছি হসপিটাল থেকে ছাড়া পাবো। সুমি একটু নিশ্চিন্ত হয়ে ফারহানের দিকে তাকায়। তার চোখে এক ধরনের কোমলতা ছিল, যেন সে সব কিছু হারানোর ভয় পেয়ে গেছে। তারপর সুমি ফারহানকে তার হাত দিয়ে কিছুটা টেনে নিয়ে বসিয়ে দেয়। কিছু সময় একে অপরকে চুপচাপ তাকিয়ে থাকে। এই নিঃশব্দ মুহূর্ত তাদের দুজনের মধ্যে এমন এক মধুর সম্পর্কের অনুভূতি ছিল যা ভাষায় বর্ণনা করা কঠিন। ফারহান, তুমি জানো, আমি খুব অবাক হয়েছি যখন আমি জানলাম তুমি করিম চৌধুরীর ছেলে, এত বড় একজন বিলিনিয়ার পরিবারের ছেলে। তারপরও তুমি সাধারণ জীবন বেছে নিলে। আমি ভাবতেও পারছি না আসলে। ফারহান একটু চুপচাপ হয়, তারপর একটুখানি হাসে এবং ধীরে ধীরে বলে, সুমি, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি কখনো চাইনি যে আমাকে শুধু টাকার জন্য চিন্তা করা হোক। আমি একজন সাধারণ মানুষ হতে চেয়েছিলাম। আমি মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসতে চেয়েছি। অহংকারের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে আমি টাকার মাঝে ঢুকতে চাইনি, কারণ আমি জানি টাকাই সব কিছু নয়। সুমি ফারহানের কথা শুনে বিস্মিত হয়েছে। তার নিজের ভেতরে এক অদ্ভুত উপলব্ধি জন্ম নেয়। তার বাবা শওকত হাসান দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সুমির মধ্যে যে অহংকার ছিল তার পরিবর্তন শুরু হয়। সে বুঝতে পারে ফারহান যা বলছে তা একেবারে সঠিক। সে নিজে এতদিন নিজের পিতা শওকত হাসানের ক্ষমতা ও প্রতিপত্তির কারণে অহংকার করেছিল, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পারে। তুমি ঠিক বলেছো ফারহান, আমি জানি আমি অনেক ভুল করেছি। হ্যাঁ, এতদিন আমি অহংকার করেছি শুধু কারণ আমি জানতাম আমার বাবা প্রধানমন্ত্রী। কিন্তু এখন আমি বুঝতে পারছি পৃথিবীর সব মানুষকে সমান চোখে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। ফারহান সুমির হাত ধরে শান্তভাবে বলল, এই ভালোবাসাই তো আসল। আমি চাই সবাই একে অপরকে সমান চোখে দেখুক। আমরা সবাই একে অপরের কাছে সমান। সুমি। সুমি ফারহানের দিকে তাকিয়ে তার হাতটা আরও শক্ত করে ধরল। তার মুখে মিষ্টি এক হাসি ফুটে উঠল। এখন তাদের মধ্যে সব কথাই খুলে গিয়েছিল। হৃদয়ের গভীরে জমে থাকা কষ্ট অনুভূতি একে অপরের মাঝে অবাধে প্রবাহিত হচ্ছিল। আমি কখনো ভাবিনি তোমার মতো একজন ছেলে এত বড় জীবন দর্শন নিয়ে বাঁচবে। তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো আমি কখনো ভুলবো না। আমি চেষ্টা করব অহংকার ছাড়া মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো, সবাইকে সমান চোখে দেখব। ফারহান হালকা একটা হাসি দিয়ে সুমির হাতটা আরও শক্ত করে ধরল। আমরা একে অপরকে ভালোবাসতে পারলে আমাদের পৃথিবী আরও সুন্দর হবে। আমরা একে অপরের জন্য থাকতে পারলে তো আর কিছু প্রয়োজন নেই। তাদের মধ্যে এখন আর কোনো পর্দা ছিল না। তাদের সম্পর্ক এখন আরও গভীর হয়ে উঠেছিল। ভালোবাসার অঙ্গীকারে বাধা পড়েছিল। সুমি তার বাবার অহংকার থেকে মুক্ত হয়ে ফারহানের শিক্ষা নিয়ে নতুনভাবে পৃথিবীকে দেখার সিদ্ধান্ত নিয়েছিল। আর ফারহান সুমির পাশে দাঁড়িয়ে তার নিজের সহজ জীবনযাপন চালিয়ে যাবে। তাদের দুজনের জন্যই নতুন একটা জীবন শুরু হতে চলেছিল, যেখানে ভালোবাসাই ছিল সবচেয়ে বড় সম্পদ। তারা একে অপরের দিকে তাকিয়ে একে অপরকে হাসি দিয়ে দেখছিল। সুমি একবার তার হাত ফারহানের হাতে রেখে চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো ভাবিনি যে এত বড় একটা পরিবর্তন আমার জীবনে আসবে।
আমি জানতাম না যে একদিন এত বড় শিক্ষা পাবো, এত কিছু শিখবো। তুমি আমার জীবনে এমন একজন মানুষ যে আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছো, আর আমি যেন নতুন করে পৃথিবীকে দেখেছি। ফারহান মৃদু হাসলেন, তার চোখে এক ধরনের শান্তি ছিল। সুমি শোনো, জি ফারহান। তোমাকে একটা কথা বলার ছিল। সুমি ধারণা করতে পারে ফারহান তাকে কি বলবে, সে তখন লজ্জা পেয়ে যায়। বলো ফারহান। আমি জানি না তুমি কথাটা কিভাবে নেবে, তবে তোমাকে না বলে শান্তি পাচ্ছি না। অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি। আমিও তো সেইটাই শোনার অপেক্ষা করছি ফারহান। কবে তুমি আমাকে তোমার মনের কথা বলবে, আমি কবে তোমাকে আমার মনের কথা বলবো। তোমাকে যে আমিও ভীষণ ভালোবেসে ফেলেছি। সুমি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জানি তুমি হয়তো এটা শুনে অবাক হবে, কিন্তু বিশ্বাস করো, আমি মন থেকে বলছি। তুমি হয়তো আমাকে ভালো বন্ধু হিসেবে দেখো, কিন্তু আমার মনের ভিতরে তুমি এক অন্যরকম জায়গা করে নিয়েছো। তোমার জন্য আমার সব অনুভূতিগুলো একদম অন্যরকম। আমি কখনো কাউকে এভাবে দেখিনি। আমাকে জীবনে অনেকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, তবে কখনো তাদের প্রতি আমার আগ্রহ জন্মায়নি। কিন্তু সময়ের সাথে সাথে তোমাকে যত দেখেছি, ততই তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছি আমি জানি তুমি অনেক গ্ল্যামারাস, আমি সেটা নই। তবে আমার ভালোবাসা মিথ্যা না, বিশ্বাস করো তুমি। সুমি আস্তে করে হাত বাড়িয়ে ফারহানের হাতটা ধরল। ফারহান, তোমার এই কথাগুলো শুনতে আমি কতদিন যে অপেক্ষা করেছি। তোমাকেও যে আমি মনে মনে ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমার এই সুন্দর সরল জীবন, বিশাল করে জীবনকে দেখা, ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়া, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার মধ্যে আমি খুঁজে পেয়েছি নিজের স্বপ্নের রাজপুত্রকে। সুমি, আমি কিন্তু তোমাকে তোমার গ্ল্যামারাস জীবন দিতে পারবো না। আমি আমার বাবার টাকার মায়া ছেড়েছি। আমি এখন খুবই সাধারণ একটা মানুষ। ফারহান, আমার সেসব কিছুই চাই না। আমার শুধু তোমাকে পাশে পেলেই হবে। আমার জন্য এইটাই অনেক বেশি কিছু। আমরা সব নতুন করে শুরু করব সুমি, ঠিক আছে? হ্যাঁ ফারহান, এই বিশাল পৃথিবীতে আমরা আমাদের ভালোবাসার ছোট্ট পৃথিবী শুরু করব। ফারহান আর সুমি হাত ধরে বসে থাকে। তখন সেখানে আকাশ, মিন্টু, রাসেলোরা আসে। ফারহান, তুই ঠিক আছিস? তোর টেনশনে আমার অবস্থা খারাপ ভাই। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তোর কিছু হলে আমি যে টিকতে পারতাম না একদমই। বলতে বলতে আকাশ কেঁদে ফেলে। এই আকাশ ভাই আমার, আরে বোকা গা দিস না, আমি একদম ঠিক আছি। তোরাই তো আমাকে বাঁচালি শেষ পর্যন্ত। তোরা না থাকলে আমি তো মনে হয়। ছি ফারহান, এসব বলতে হয় না। একদম কিছুই হতো না তোমার, কিছু হতে দিতাম না তোমার। আচ্ছা বাবা, তোমরা এত টেনশন করো না, আমি ঠিক আছি তো। এখন সবাই মিলে একটু মজা করি। হসপিটালের এই রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। তুই আমাদেরকে ভয় পেয়ে দিয়েছিলি ফারহান, যেভাবে তোর রক্ত বেরোচ্ছিল। তোদের এই ভালোবাসায় আমি আসলে অনেক বেশি খুশি। তোরা আমাকে নিয়ে এত ভেবেছিস। তুই আমাদের বন্ধু, তুই আমাদের পাশে সব সময় থাকতে চেষ্টা করেছিস। তোকে ভালো না বাসলে কাকে বাসবো বল? তোরা সবাই চমৎকার মানুষ আসলেই। আমার ভাগ্য খুব ভালো, তোদেরকে পেয়েছি আমি। হয়েছে হয়েছে, সবাই লাকি এখানে সবাইকে পেয়ে। ফারহান, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। তুমি এখনো সুস্থ নও। প্লিজ যেও না তোমরা, আমার এখানে বোর লাগে। আচ্ছা আচ্ছা, আমরা আছি। হুট করে আকাশ দেখে সুমি ফারহানের হাত ধরে আছে। বন্ধু, তোর হার্টের অবস্থা কেমন আছে? তো ঠিকঠাক? মানে কি বলছিস? আমার হার্টের আবার কি হবে? না মানে কাউকে দিয়ে টিয়ে দিসনি তো? আবার অনেক কিছু তো দেখা যায় না এখন। এবার ফারহান ইঙ্গিতটা বুঝতে পারল। সেখানে থাকা সবাই হো হো করে হেসে উঠল। সুমি আর ফারহান খুব লজ্জা পেয়ে গেল। আকাশ, তুই বড় শয়তান। হ্যাঁ মামা, এখন তো আমি শয়তানি হব, ভালো তো আরেকজন। আহা আকাশ, ফারহান অসুস্থ, জানাস না তো এখন? ও বাবা, আরেকজনেরও দেখি কষ্ট লাগে অনেক। আহা আহা, থাক, লায়লা মজনুকে জ্বালাবো না। সবাই তখন আবার হেসে ওঠে। সুমি আর ফারহানও লজ্জায় হেসে ওঠে। তারা সবাই তখন আস্তে করে গল্প করতে থাকে। এভাবে ফারহান এক বিলিয়নিয়ার হয়েও সাধারণ মানুষের মতো তার জীবন সুন্দর মতো উপভোগ করতে থাকে। 2 মাস পরের কথা। ফারহান আর সুমি বসে আছে একটা পার্কের বেঞ্চে। ফারহান সুমির হাত দুটো নিজের হাতের মাঝে ধরে বসে আছে। সুমি, তোমাকে আরো বেশ সুন্দর লাগছে। এই হালকা নীল কালারের শাড়িটা তোমাকে অনেক মানিয়েছে। তোমার চয়েস ভালো মশাই। তোমার দেওয়া এই শাড়িটা আমার অসম্ভব প্রিয় ফারহান। সুমি, এটা কিন্তু ব্র্যান্ডের কোনো শাড়ি না। ফারহান, তুমি তোমার প্রথম ইনকাম দিয়ে এই শাড়িটা আমাকে দিও। এই শাড়ি আমার কাছে কোটি টাকার চেয়ে মূল্যবান।
তুমি আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করো সুমি। ফারহান, একটা কথা বলি। বলো সুমি। চলো আমরা বিয়ে করে ফেলি। এভাবে তোমার থেকে দূরে থাকতে আমার আর ভালো লাগছে না। কিন্তু আমার যে ভালো একটা চাকরি নেই সুমি। সমস্যা নেই ফারহান, আমিও কোনো একটা কাজ খুঁজে নেব, একসাথে মিলে চালাবো টোনাটুনির সংসার। সত্যি বিয়ে করতে চাও আমাকে সুমি? সত্যি তোমাকে বিয়ে করতে চাই ফারহান। আরও কিছুদিন পর আজ ফারহান আর সুমির বিয়ে। অনেক ধুমধাম করা কোনো বিয়ে নয়, ছোটোখাটো সিম্পল ঘরোয়া একটা বিয়ের প্রোগ্রাম। শুধু সুমির বাবা মা আর ফারহানের বাবা এবং তাদের কিছু কাছের মানুষজন এসেছে। সুমি আর ফারহান নিজের সামর্থ্য অনুযায়ী তাদের বিয়ের সব করতে চেয়েছিল, সব তাদের মন মতোই হয়েছিল। ফারহান বাবা, তুই কি আমার কাছে কখনো ফিরবি না? আমার টাকা তোর কাছে এত বোঝা, নিজের বিয়ের জন্য কিছু নিলে না। কি করব আমি এসব দিয়ে? বাবা, জীবন কাটাতে আসলে কিন্তু এত টাকা লাগে না, এটা তুমি বুঝলে এখন। আর বাবা, আমি তোমার কাছে অবশ্যই আসবো, তোমাকে আমি ছেড়ে যাব না, তবে তোমার টাকা আমার লাগবে না। তোকে দেখে আমার গর্ব হয় রে ফারহান, গর্ব হয়। আমাদের জন্য দোয়া করো বাবা। এদিকে আজকে আমার ছোট মেয়েটার বিয়ে। কবে এত বড় হয়ে গেলি রে মা? আমি কখনো বড় হব না বাবা, আমি তোমার ছোট মেয়েই থাকবো, সবসময় তোমার প্রিন্সেস। হ্যাঁ রে মা, তুই সব সময় আমার প্রিন্সেস। কতক্ষণ পরে কাজী সাহেব এলেন। ফারহান আর সুমিকে দুই রুমে বসিয়ে আলাদা করে তাদের থেকে কবুল শোনা হলো। সুমি, মা বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। সবাই তখন আলহামদুলিল্লাহ বলে ওঠে। বলো ফারহান আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ বিবাহ সম্পূর্ণ হয়েছে। সবাই তখন খুশিতে হুল্লোড় করে ওঠে। ফারহান আর সুমিকে এরপর একসাথে এনে বসানো হয়। তারা একে অপরের দিকে মিষ্টি করে হাসতে থাকে। এখন থেকে তারা এক হয়ে গিয়েছে। আজ থেকে তাদের মিষ্টি সংসার শুরু। ফারহান আর সুমির চমৎকার ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল।